বহুকাল পরে অন্তত ৩-৪ মৌসুম পরে খুব মন দিয়ে এবার বিপিএল এর খেলা দেখলাম, অন্তত এই ঢাকা পর্ব শেষ হওয়া পর্যন্ত। জানি না আমি ঢাকায় গেলে যখন সিলেট পর্ব শুরু হবে তখন আর এত মন দিয়ে দেখতে পারবো কিনা। যদি না পারি তাহলে তো হয়তো আমি আমার মতো বলবো, আপনারা আরেক রকম ফিলিং পাবেন। তবে এই পর্যন্ত এবারের বিপিএল দেখার যে আমার অভিজ্ঞতা সেটা খুব সুখকর। আমাদের স্থানীয় অনেক তরুণ খুব ভালো পারফর্ম করতেছেন, একদম চোখে লাগার মতো। সেই সঙ্গে আমাদের তাসকিনের মতো যারা দলের একদম শক্ত খুঁটি তারা দুর্দান্তভাবে জ্বলে উঠছেন। তারপরেও আমি কিছু মিস করতেছি। আমার ধারণা পুরো বাংলাদেশে সেই মিসটা করতেছে। যে এই বিপিএল এর সবচেয়ে বড় ক্যারেক্টার, সবচেয়ে বড় পারফর্মার যে, সে তো আসলে বিদেশি কেউ না। আমাদের দেশের একজন, আমাদের দেশের ইতিহাসেরও যেরকম সর্বকালের সেরা পারফর্মার সাকিব আল হাসান, বিপিএল এর ইতিহাসেরও সর্বকালের সেরা পারফর্মার সাকিব আল হাসান। শুধু পারফর্মার বলি না, আমি বলি যে আমাদের দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ক্যারেক্টার। ফলে পুরো বিপিএল জুড়ে আমি খুব সাকিব মিস করতেছি, খুব সাকিব মিস করতেছি। ব্যাটে, বলে, গন্ডগোল করায়, ক্যাপ্টেন্সিতে সব জায়গায় মিস করতেছি। তো সেই সাকিবের ব্যাপারটা একটু কথা বলি এবং সেখানে আরেকটা জিনিস একটু বলবো, যেটা আসলে শুধু মিস করার ব্যাপার না, যেটা একটা আশাব্যঞ্জক খবর। বোর্ড সভাপতি ফারুক ভাই গতকালকে সংবাদ মাধ্যমে কথা বলছেন এবং মানে ওনার কথাবার্তায় খুবই পরিষ্কার যে উনি অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো মূল্যে সাকিবকে চান। এবং যতদূর বোঝা যাচ্ছে প্রথম আলোর রিপোর্ট পড়ে যে সাকিবও সেটা চায়। সেই চাওয়া নিয়ে ইতিমধ্যে সরকারের সঙ্গে, বোর্ডের সঙ্গে সম্ভবত সাকিবের যোগাযোগটাও হয়েছে। এখন ফারুক ভাই বলতেছেন যে শুধু আসলে সরকারের কাছ থেকে একটা সিগন্যাল পাওয়ার অপেক্ষা, তারপরে আসলে নির্বাচকরা ওর ফিটনেস এবং পারফরমেন্স দেখে বিবেচনা করবেন। উনি কিছু চাপায় দিতে চান না, কিন্তু উনি বলতেছেন ও যেহেতু অবসর নেয় নাই, ও দেশের সেরা খেলোয়াড়, ওকে আমি পার্সোনালি চাই। তো সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা কতটা সেটা নিয়েও আমরা একটু আজকের কন্টেন্টে আলাপ করব। প্রথমে বলি যে বিপিএল এ কিভাবে সাকিবরে মিস করতেছি। একটা তো আপনি একটু স্ট্যাটিস্টিক্সে চোখ বুলালেই বুঝতে পারবেন যে বিপিএল এ সাকিবরে কে কতটা মিস করে। আপনি যদি বিপিএল এর ইতিহাসের দিকে ফিরে তাকান তাহলে বিপিএল হচ্ছে সাকিবময় একটা টুর্নামেন্ট। দেখেন এইটা হওয়া কিন্তু খুব ইজি না। আপনার মনে হতে পারে যে বাংলাদেশের একটা ফ্রাঞ্চাইজি লিগ, সাকিবই তো সেখানে বেস্ট হবে। কিন্তু ভাই একসময় এই বিপিএল এ খুব নিয়মিত খেলতো ক্রিস গেইলের মতো তারকা। এছাড়া ব্রেন্ডন ম্যাককালাম, স্টিভেন স্মিথ থেকে শুরু করে ডেভিড ওয়ার্নার, অনেকের নামও মনে করতে পারতেছি না এখন। পৃথিবীর বড় বড় তারকারা কিন্তু আমাদের এখানে খেলে গেছে এবং কেউ এমন না যে এক সিজন খেলেই শেষ করে দিছে। অনেক বড় বড় তারকা টানা সিজনের পর সিজন খেলে গেছে। তাদের টপকায় কিন্তু সাকিব এই বিপিএল এর সর্বকালের সেরা পারফর্মার। সর্বকালের সেরা একটা কথার কথা বলতেছি না, জাস্ট ছোট্ট দুটো ইনফরমেশন মাথায় রাখেন যে বিপিএল এর হিস্ট্রির এখনো পর্যন্ত পঞ্চম সর্বোচ্চ রানের মালিক সাকিব। এখন রানের মালিকে পঞ্চম জায়গায় আছে, তাহলে উইকেটে কোথায় আছে? উইকেটে বিরাট ব্যবধানে সে সর্বোচ্চ উইকেট শিকারী এখনো। এই সিজনটা খেলতেছে না এখনো। তাসকিন এই সিজনে অলরেডি মনে হয় 12 উইকেট নিয়ে নিছে, নিয়ে এখনো সাকিবের চেয়ে অলমোস্ট 50 উইকেট পেছনে আছে। তো বুঝতেছেন যে সাকিবের আধিপত্যটা কেমন ছিল এই টুর্নামেন্টে। এছাড়া আপনি আরেকটা জিনিস দেখতে পারেন যে বিপিএল হিস্ট্রির প্রথম যে দুইটা আসর ছিল 2012 এবং 2013, দুই আসরেরই ম্যান অফ দ্য টুর্নামেন্ট কিন্তু সাকিব ছিল। এর পরেও সে দুইবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, 2019-এ একবার হয়েছে, সর্বশেষ মনে হয় 2022-এ হয়েছে। এর ভিতরে আমি ঠিক মনে করতে পারতেছি না, অত স্টার্স ঘাটার ইচ্ছা সকালবেলায় হয় না, যে মনে করতে পারতেছি না কোন দুইটা আসরে সাকিব খুব কাছাকাছি কম্পিটিটর ছিল। মানে আমরা খুব আফসোস করছিলাম যে সাকিব সম্ভবত এই যে একবার একবার মেরিল প্রথম আলো পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হলো যে হানিফ সংকেতে আর সেরা উপস্থাপকের পুরস্কার দেওয়া হবে না। সেই সিদ্ধান্তটা খোদ হানিফ সংকেতই নিয়েছিলেন, কারণ উনি মনে করছিলেন যে প্রতিবার ওনার মঞ্চে ওঠাটা ভালো দেখায় না। আসলে ওনার আশেপাশে তো বাংলাদেশে কোনো উপস্থাপক নাই। তো সেই ঘটনাটাই আমার মনে হয় জুরিদের ক্ষেত্রে ঘটছে বিভিন্ন সময়। যে দুইটা আসরের কথা আমি বলতেছি, ওই দুইটা আসরে সাকিবের ম্যান অফ দ্য টুর্নামেন্ট না হওয়ার ওই একটাই কারণ, জুরিরা হয়তো বোর হয়ে গেছিলেন বারবার সাকিবরে সিলেক্ট করতে গিয়ে। ফলে সাকিব যে এই টুর্নামেন্টের একটা অপরিহার্য অংশ, যতদিন সে ক্রিকেট খেলবে ততদিন পর্যন্ত এটা আমরা মিস করব। ইভেন সে অবসর নেওয়ার পরেও আমাদের বারবার মনে হবে কোনো একটা ঘটনা দেখে, কোনো একটা রান চেস দেখে, যে এইখানে সাকিব থাকলে কি হতো। বা কোনো একটা সময়ে যখন শিশির পড়তেছে, অন্য বোলাররা, অন্য স্পিনাররা বল গ্রিপ করতে পারতেছে না, সেরকম একটা স্ট্রাগলিং সময়ে সাকিব হয়তো কী ডেলিভারিটা করতো, কেমনভাবে বলটা স্কিড করাতো, এগুলো আমাদের মাথায় বারবার আসবে, ঘুরে ফিরে আসবে। এবং এবার যে সুন্দর কন্ডিশনে খেলা হচ্ছে, আমি নিশ্চিত
সাকিব যেমন ফর্মেই থাক, যেমনই হোক, সাকিবের সর্বশেষ কাউন্টিতে যে বোলিং দেখছি, তাতে এবার যে সুন্দর কন্ডিশনে খেলা হচ্ছে, দিনের ম্যাচ যদি ও গোটা 2-3 পেত, তাহলে ওই 2-3 ম্যাচেই ও আমার ধারণা সেরাদের কাতারে চলে যেত। আর যত সুন্দর উইকেট, এখানে যে ট্রু বাউন্স আছে, ট্রু পেস আছে, এবং চাইলে টার্ন করানো যাচ্ছে। আবার ব্যাটসম্যান হিসেবে সে তো একটু স্কোয়ারিশ খেলতে পছন্দ করে, ফলে যে সুন্দর বাউন্স আসতেছে ব্যাটে, সব মিলে সাকিবের জন্য খুব আদর্শ কন্ডিশন ছিল। কিন্তু আফসোস করে আর কি হবে, সাকিবরে তো আমরা পাইলাম না এই বিপিএলে। অবশ্য একটা জিনিস একটু সংযোজন করি, যে আমি আসলে এই পারফরমেন্স সাকিবরে তো আমার ধারণা দেশে কয়েক কোটি মানুষ মিস করতেছেন। যারা তারা ঘৃণা করেন তারাও মিস করতেছেন। তারাও তো আসলে ওই জায়গা থেকে ঘৃণা করেন যে সাকিবরে এত ভালোবাসছিলাম, সেটা কি হলো। এমন না কারোর সঙ্গে সাকিবের জমি নিয়ে বিরোধ আছে, সবাই আসলে সাকিবের প্রতি ওই যে তীব্র ভালোবাসা ইনভেস্ট করছিল, সেটা রিটার্ন না পেয়ে এখন ঘৃণায় পরিণত হয়েছে সেটা। ফলে আমার ধারণা সবাই আসলে সাকিবরে মিস করতেছে। কিন্তু আমার মিস করার আর দুইটা ছোট কারণ আছে। একটা খুবই অক্রিকেটীয়, এটা শুনলে আপনারা আমার উপর রাগ করতে পারেন। সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত বিপিএল মাঠে ঠিক উত্তপ্ত হয় নাই। মানে মাঠে উত্তপ্ত বলতে ব্যাটে বলে তো উত্তপ্ত হয়েছেই, যথেষ্ট হয়েছে। কিন্তু এটা সত্যি যে মাঠে উত্তাপ মানে কি, ধরেন দুই পক্ষের গন্ডগোল, আম্পায়ারের কোনো একটা ডিসিশন না মেনে চিৎকার চেঁচামেচি করা, বল ছুঁড়ে মারা, কখনো আম্পায়ারের দিক তেড়ে যাওয়া, এই যে ভুতুড়ে ব্যাপারগুলো দিয়ে মাঠে উত্তাপ ছড়ানো, মানে এটা আমি মনে করি যে আমাদের ঐতিহ্য, আমাদের কিছু ক্লাসিক ঐতিহ্য আছে, যে আবাহনী মোহামেডান খেলা হবে, আমরা মারামারি করব, মাঠেও খেলোয়াড়রা মারামারি করবে। মানে আমাদের যেটুক আছে, উৎসাহ আছে ওই খেলা নিয়ে, খেলোয়াড়রা ওই পরিমাণে উৎসাহ নিয়ে নামবে, এটা দেখতে আমরা অভ্যস্ত। আমাদের এখানে একসময় ঘরোয়া ক্রিকেট, ফুটবল মানেই মারামারি ছিল। সেই জিনিসটা এই যুগে ক্যারি করে হচ্ছে সাকিব। আপনি মাঠে খেলা মানে পরপর 5টা ম্যাচ সাকিব লোকাল ক্রিকেট খেললে পঞ্চম ম্যাচে এসে নিশ্চিতভাবে সে গন্ডগোল করবে। সেটা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে করুক, আম্পায়ারদের সঙ্গে করুক, দর্শকের সঙ্গে করুক। এটাও আমি মিস করতেছি রে ভাই। আপনারা বলতে পারেন যে খুব বাজে জিনিস মিস করতেছি, এটার সঙ্গে সভ্য ক্রিকেট যায় না, ক্রিকেট স্পিরিট যায় না, কিন্তু আমি ভাই মিস করতেছি। আমি সেকালের মানুষ, 90s 80s খেলা দেখা মানুষ। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের খেলা মানে, বাংলাদেশের ডোমেস্টিক খেলা মানে একটু মারামারি গন্ডগোল থাকা ভালো, মানে সেটা হাতে না গড়াইলেই হয়। ফলে সাকিবের ওই টেম্পারটাও মিস করতেছি। আরেকটা জিনিস, প্রপার ক্রিকেটিং একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে সাকিবের ক্যাপ্টেন্সি। আপনারা হয়তো অবাক হবেন যে মাশরাফি তো দীর্ঘকাল ক্যাপ্টেন্সি করে গেল বিভিন্ন ফরম্যাটে, মাশরাফির পরেই সাকিব হচ্ছে বিপিএলে সবচেয়ে বেশি ম্যাচ ক্যাপ্টেন্সি করা ক্যাপ্টেন। ফলে সাকিবকে ক্যাপ্টেন হিসেবে এমনিই মিস করা যায়, কিন্তু আমি অন্য একটা কারণে মিস করতেছি ক্যাপ্টেন সাকিবকে। সেটা হচ্ছে যে এখন আমাদের দেশে একটা বুম চলতেছে। এই বুমটা আপনারা কতটা ফিল করতেছেন আমি জানি না, এটা নিয়ে আরেকদিন একটু বুঝায় বলবো। যে এখন যদি আপনি আমাদের জাতীয় দল থেকে শুরু করে আন্ডার 17 দল পুরোটা একটু চোখ বুলান, এবং এদের পারফরমেন্স, এই ছেলেপেলেদের অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচ, এই জিনিসগুলো একটু যদি দেখেন, তাহলে বুঝবেন যে আমাদের ক্রিকেট খুব পজিটিভলি একটা ট্রানজিশন পিরিয়ডে আছে। মানে আমাদের ঝাঁকে ঝাঁকে সব মিলে আমি সংখ্যাটা যদি বলি, 1-150 একেবারে 13-এর বাচ্চা থেকে শুরু করে 20-22 বছর পর্যন্ত ক্রিকেটার আমাদের উঠে আসতেছে। এর ভিতরে সবাই টিকবে না, সবাই সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাবে না, ন্যাশনাল টিমে সবাই যাবে না। আবার একটা দারুণ কম্পিটিশনও হবে। এর ভিতর থেকে, এই 200-র ভিতর থেকে আপনি যদি ভাবেন যে শুধু 11 জন টিকে থাকবে, সেটাও ভুল হবে। অন্তত 30-35 জনের একটা ঝাঁক ইন্টারন্যাশনাল পর্যায়ে যাওয়ার জন্য রেডি হবে। তখন একটা দারুণ কম্পিটিশন হবে। ফলে আমি মনে করি আগামী 4-5 বছরের মধ্যে বাংলাদেশের ক্রিকেট একটা নতুন শেপ নিতে যাচ্ছে, যদি আমাদের বোর্ড উল্টাপাল্টা কোনো ডিসিশন নিয়ে ব্যাচগুলোর মেরে না ফেলে। তো সেই জায়গাটায় আমাদের এদের গ্রুমিংয়ের জন্য নানা কিছু করতে হবে। অনেক কিছু বিসিবি করতেছে, সেগুলোও বলবো একদিন। কিন্তু সেখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে সিনিয়র ক্রিকেটারদের এবং ক্যাপ্টেনদের ঠিকমতো এদের গ্রুম করা। তামিম আছে, রিয়াদ আছে, আরও অনেকে লোকাল ক্যাপ্টেন আছে যারা ভালো গ্রুম করতে পারে। কিন্তু আমি আপনাদের বলি, আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, আমাদের দেশে ইয়াংস্টার এবং উঠতি ইয়াংস্টারদের গ্রুম করার জন্য বেস্ট এবার ক্যাপ্টেন হচ্ছে সাকিব আল হাসান। আপনার মনে হতে পারে যে মাশরাফি সম্পর্কে জেনে বুঝেও আমি এই কথা কেন বললাম। মাশরাফি হচ্ছে ওদের কাছে একটা আইকনিক ক্যারেক্টার, মাশরাফি ওদের ইন্সপিরেশনের নাম। মাশরাফি ওদের পাশে এসে যখন দাঁড়ায়, তখন ওদের বুকটা বড় হয়ে যায়। কিন্তু সাকিবের ব্যাপারটা ওইটা না। সাকিব একদম আক্ষরিক অর্থে এদের গ্রুম করায়। সেটা কখনো বকে করায়, কখনো পিঠে থাপ্পড় দিয়ে করায়, কখনো একদম ঝাড়ি দেয়, কখনো অদ্ভুতুড়ে সব সিদ্ধান্ত নেয় ওদের নিয়ে, এবং কার কি পোটেনশিয়াল আছে সেই অনুযায়ী ওদের ট্রিট করে।
মানে সাকিব যখন কোনো একটা টিমের ক্যাপ্টেন্সি করে, লাস্ট যখন 2023 সালে ক্যাপ্টেন্সি করতেছিল, একেবারে বিপিএল দেখি না তা কিন্তু না, তখন আপনি দেখছেন যে ও কিন্তু ব্যাটিং অর্ডারে এমন সব এক্সপেরিমেন্ট করছে, এক একদিন এমন জায়গায় এক্সপেরিমেন্টগুলো করছে, এমন জায়গায় ও যখন এমন জায়গায় ওর তরুণ খেলোয়াড়দের প্রমোট করছে, এটা দেখে আমরা হতভম্ব হয়ে গেছি। পরে দেখছি যে সেই জিনিসটার আউটপুট ইন্টারন্যাশনালে আমরা পাচ্ছি। সে এবং ন্যাশনাল ক্যাপ্টেনে যখন ছিল, ইন্টারন্যাশনাল পর্যায়েও এই কাজটা করে। সে তরুণ ক্রিকেটারদের প্রমোট করার জন্য নানা রকম পদক্ষেপ। সাকিব একটা তো আছে যে যখন আমি তানজিম সাকিবের সঙ্গে কথা বলি বা এই সময়ের কোনো তরুণ ক্রিকেটারের সঙ্গে কথা বলি, ওরা বলে যে ওদের একটা বেঞ্চমার্ক আছে সামনে। সেটা কি? সেটা হচ্ছে সাকিব আল হাসান। কোথায় পৌঁছাতে হবে ওরা জানে যে সাকিব পর্যন্ত পৌঁছাতে হবে। এটা একটা অনেক বড় ব্যাপার। ওই যে আমি বলি যে একজন সুনীল গাভাস্কার জন্মায় বলে একজন সচিন টেন্ডুলকার জন্মায়, সচিন টেন্ডুলকার জন্মায় বলে একজন বিরাট কোহলি জন্মায়। এটা হুট করে পৃথিবীর কোথাও হয় না। এখন ধরেন আমরা আফসোস করি যে এখনো পর্যন্ত আমাদের কোনো একটা ব্যাটসম্যান কেন র্যাঙ্কিংয়ের 1-2-এ গেল না, কোনো একটা স্পিনার কেন র্যাঙ্কিংয়ের 1 ধরে রাখতে পারতেছে না লম্বা সময়, কোনো একটা পেসার কেন ওই টপে গেল না। এই আফসোসগুলো আমাদের দূর হবে। কখন দূর হবে? যখন হচ্ছে ওই যে সাকিবকে বেঞ্চমার্ক ধরে এর ভিতরে কেউ আগাবে। হ্যাঁ, লিটন, সৌম্য, মুস্তাফিজ এদের সামনে সুযোগ ছিল, এরা কেউ ওই বেঞ্চমার্কের দিকে আগাইতে পারে নাই। কিন্তু আমাদের তাসকিন তো আগাচ্ছে, বা আমাদের এই যে নাহিদ রানা, হাসান, ওদের কথা বারবার বলি, ওরা হয়তো কেউ আগাবে কেউ আগাবে না, কিন্তু ওদের সেই পোটেনশিয়ালটা আছে। এরপরে তরুণদের মধ্যে আরও পোটেনশিয়াল আছে, তারাও ওই দিকে আগাবে। এই জিনিসটা খুব জরুরি যে আপনার দেশের একটা বেঞ্চমার্ক সে আপনার পাশে এসে বসতেছে। যখন ওরা ড্রেসিং রুম শেয়ার করে তখন ওরা সাকিবের কাছ থেকে ওই জিনিসগুলো জানে যে সর্বোচ্চ পর্যায়ের এক্সপিরিয়েন্সটা কেমন। যখন আপনি এমসিসির মেম্বার হইলেন, এমসিসির মেম্বার হিসাবে আপনার সঙ্গে বাকি কলিগরা কেমন আচরণ করছে, সাঙ্গাকারা কেমনভাবে কথা বলে, এটা ওদের জিজ্ঞেস করতে হয় না। সাকিব হয়তো বিভিন্ন গল্পে গল্পে হয়তো হয়তো ঝাড়ি দিতে দিতেই সেটা তাদের বলে ফেলে। ওটা তো একটা বড় ব্যাপার আছে। আর যেটা বললাম যে ও হচ্ছে ইয়াংস্টারদের গ্রুমিং কিভাবে করতে হয়, এটা বাংলাদেশে হচ্ছে ভালো কেউ জানে না। চাইল্ড স্টারদের ক্ষেত্রে আমি বলি হচ্ছে সবচেয়ে ভালো গ্রুমিং পারে খালেদ মাহমুদ সুজন, একেবারে কিডদের জন্য যাদেরকে পরের স্তরে নিয়ে যেতে হবে, এবং পরের স্তর থেকে ইন্টারন্যাশনাল স্তরে নিয়ে যাওয়ার জন্য খুব জরুরি হচ্ছে একটা সাকিবের উপস্থিতি। ফলে এই জায়গাটায় সাকিবরা আমি মিস করতেছি। কিন্তু যেটা হয়েছে যে দৃশ্যত মনে হচ্ছে যে সাকিবের বাংলাদেশের হয়ে খেলাটা একটু হলেও বাকি রয়ে গেছে। আমি অলমোস্ট 2 মাস আগে সাকিবের এলিজি বলে ফেলছিলাম যে সাকিবকে হয়তো আর দেখা যাবে না, মানে শেষ হয়ে গেল ওই চ্যাপ্টারটা। কিন্তু এখন মনে হচ্ছে যে অ্যাটলিস্ট বোর্ড ট্রাই করতেছে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়ার জন্য। সেটা দুটো ব্যাপার আছে। এক হচ্ছে যে আমাদের ওয়ানডে দল কেন যেন গত 7-8 বছর ধরে যে একটা চমৎকার পারফরমেন্সের মধ্যে ছিল, আমাদের টেস্ট এবং টি-20 কখনোই হচ্ছিল না। কিন্তু ওয়ানডে দলটা সেই জায়গায় একটু অন্যরকম ছিল। সেই জায়গা থেকে আবার আমরা সরে আসছি। মানে আমরা ওইটা আবার আপ টু দ্য মার্ক করতে পারতেছি না। সেই জায়গায় একটা বড় সমস্যা হয়, সাকিব না থাকলে আমরা টিম কম্বিনেশন মিলাইতে পারি না। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে শর্টার ফরম্যাটে 5-6টা ফ্রন্টলাইন বোলার লাগে। সঙ্গে আমাদের ব্যাটিংয়ের যে স্ট্রেংথ, উপরওয়ালার ভরসায় আমাদের ব্যাটিংয়ের তো প্রথম 4 জনরে বাদ দিয়ে হিসাব করতে হয়। তাতে যেটা হয় যে আমাদের আবার 6-7 পর্যন্ত ব্যাটিং লাগে। এখন আপনারা তো 7-5-12 জন বা 7-6-13 জন নিয়ে খেলতে দিবে না। এটা খুব দুর্ভাগ্যজনক, খেলতে দেয় না। ফলে আমাদের আসলে সাকিব খুব জরুরি। সাকিব থাকলে যেটা হয় যে আমরা 5 জন ফ্রন্টলাইন বোলার, 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে পারি। ওটা একটা কমফোর্ট জোন দেয়। তার চেয়ে জরুরি হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে বোর্ড, যেটা আমি ফারুক ভাইয়ের কাছ থেকে খুব একটা আশা করি নাই। ফারুক ভাই আপনাদের আমি সবসময় বলি যে খুব জেদি, যেটাকে সস্তায় বলি আমরা ইগোইস্টিক, এরকম একজন মানুষ, নিজের সিদ্ধান্তে খুব অটল থাকেন। আমার কাছে মনে হচ্ছে সাকিবরে নিয়ে ইন দ্য মিন টাইম যা যা হয়েছে, এবং সে জায়গায় সাকিবের যে অবস্থান ছিল, বারবার তো বোর্ড রিফিউজড হয়েছে অন্তত 2 দফা। ফলে আমি ভাবছিলাম যে ফারুক ভাই এটা হয়তো পার্সোনালি নিয়ে নেবে, যে সে আর সাকিবের জন্য কখনোই ট্রাই করবে না। কিন্তু গতকালকে তার কথাবার্তা শুনে আমার মনে হলো যে সে আসলে সব ব্যক্তিগত ইমপ্রেশন, অমুক তমুক, এগুলো নিয়ে খুব একটা ভাবিত না। এক হচ্ছে সাকিব প্রতিটা ব্যাপার তার সঙ্গে একটা কমিউনিকেশন করে তারপরে সিদ্ধান্ত নিচ্ছে, এটা একটা পজিটিভ সাইন যে একটা আলোচনার মধ্যে আছে। দ্বিতীয় কথা হচ্ছে ফারুক ভাই পরিষ্কার বলছেন যে সম্ভবত রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাকিবের ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে কথা হয়েছে। সেটা আরও গুড সাইন, যে তার মানে সাকিবও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায়, বোর্ড তো চায়, সেটা ফারুক ভাই বলছেনই। অ্যান্ড ফারুক ভাই ওখানে আবার পরিষ্কার করে দিচ্ছেন যে সাকিবকে টিমে রাখা, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানো, এটা শুধু বোর্ডের ডিসিশনে হবে না, এখানে আরও কিছু ডিসিশন, মানে উনি সরকারের দিকটা বোঝাতে চাইছেন।
ফলে সরকার থেকে একটা সিগন্যাল পেলে উনি নির্বাচকদের জানায় দিবেন যে এবার ফিটনেস ওয়াইজ এবং পারফরমেন্স ওয়াইজ আপনারা যদি মনে করেন আপনারা সাকিবের দলে রাখতে পারেন, হি ইজ অ্যাভেলেবেল। এই জিনিসটা যদি ঘটে, সাকিবের এই মুহূর্তে যে অবস্থা, আমি সর্বশেষ ওই যে এসএলপিএল এ ওর ব্যাটিং দেখলাম ২-৩ দিন, ওখানে তো বোলিং সম্ভবত করে নাই। ওই সময় তো ও বোলিংয়ে নিষিদ্ধ ছিল। এখনও তো মনে হয় পরে পরীক্ষাটা দেয় নাই। এই জিনিসটা খুব ভালো ফলো করা হয় নাই। সম্ভবত পরে পরীক্ষাটা যেটা চেন্নাইতে দেওয়ার কথা ওটা দেয় নাই। তো যাই হোক, এর মধ্যে দিয়ে ফেলবে এবং সাকিবের আমি নিশ্চিত যে ওই এক ধরনের ডেলিভারি ছাড়া আর কোথাও আটকাবে না। এটা আমি বারবারই বলতেছি, একটু ফেয়ার পরীক্ষা হইলে সাকিব সব ডেলিভারিতে উতরে যাবে। শুধু ওই কোনো একটা ডেলিভারি যেটা জোরের উপরে আরমার করে, এবং এটা আমি মানে বলছি কিনা জানি না যে আমাদের দেশে জোরের উপরে আরমার যারা করে তার মধ্যে লিজেন্ড সব স্পিনাররা সবাই কম বেশি ওইটাতে চাক করে, কম বেশি ওইটাতে হাত বাঁকা হয়। তো সেটা হয়তো সাকিবের ক্ষেত্রেও হয়েছে, আরমারটা হয়তো বন্ধ হতে পারে, বাকি সবও করতে পারবে। তার মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা যেহেতু ব্যাটিংয়ে ফর্মে আসছে দেখতে পাচ্ছি এসএলপিএলে, এবং বোলিংটা কত কার্যকর আসছে সেটা আপনারা কতটা ফিল করতেছেন জানি না। আমি কাউন্টি তোর বোলিং দেখে নিশ্চিত যে ও যদি ওই স্ট্যান্ডার্ডের কাছাকাছি বোলিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে করতে পারে, এটা আমাদের জন্য মোর দ্যান এনাফ হবে। মানে ব্যাটে বলে সাকিবকে পুরোপুরি পাওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও শেষ পর্যন্ত মাঠের ক্রিকেটে কথা বলবে কি হবে। তবে আমি ব্যক্তিগতভাবে সাকিবরা আরেকবার ন্যাশনাল টিমের জার্সি গায়ে, এবং সেটা কালারফুল জার্সি হলে তো খুবই ভালো লাগবে, ন্যাশনাল টিমের জার্সি গায়ে আরেকবার দেখতে মুখায় থাকবো। হোক সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি বিদেশের মাটিতে, কিন্তু দেখতে মুখায় থাকবো। এবং সাকিব যদি দলে থাকে কে জানে, আমারে হয়তো আপনি পাকিস্তানে দেখতেও পারেন, পাকিস্তানে চলে যেতে পারি। এখন তো বয়স হচ্ছে, এখন একটু নিজের ইচ্ছা শখ এগুলোর দাম দিতে হয়। তো আমি হয়তো পাকিস্তানে চলে যেতে পারি, সেক্ষেত্রে কয়েকটা কন্টেন্ট হয়তো পাকিস্তান থেকে বসে কথা বলতেছি এরকম দেখতে পাবেন। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, আমার জন্য শুভকামনা করেন, সাকিবের জন্য বেশি করেন। সবাই ভালো থাকবেন।